নমস্কার, এচিভার্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এই পর্যন্ত সংখ্যা পদ্ধতি এবং বিভাজ্যতা শেষ করেছি। আমরা এখন আজকের ক্লাসে আমরা ভগ্নাংশ এই টপিকটা শেষ করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস ভগ্নাংশ। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ হলো একককে কতগুলি সমান অংশে ভাগ করে তার এক বা একাধিক অংশ নিয়ে যে সংখ্যা তৈরি হয় তাদের ভগ্নাংশ বলে। কি বলেছে? মানে কোনো একটা জিনিসকে আমি যদি, যেমন ধরো আমাদের এই পিৎজা, ঠিক আছে, এটাকে যদি আমরা একটা অংশ ধরি, সম্পূর্ণটা আমি ধরলাম কত? একটা অংশ। এবার আমরা এটাকে কয়টা ভাগ করলাম? মোট 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি ভাগ। মানে এখানে আমি যদি বলি 8টি ভাগের মধ্যে এক ভাগ, মানে আমি একটা পিৎজাকে বা একটা জিনিসকে টোটাল 8টি ভাগে ভাগ করলাম, এর মধ্যে এক ভাগ অংশ নিলাম, তখন যে আমার যে সংখ্যাটি তৈরি হয় তাকে বলা হয় আমার ভগ্নাংশ। ঠিক আছে, আমরা আরেকভাবে আমি বলতে পারি, যেমন এটাকে আমরা যদি লিখি ভাগ প্লাস অংশ, অর্থাৎ আমাদের কোনো একটা জিনিসকে আমরা মোট কয়টি ভাগ করলাম, তার মধ্যে কতটুকু অংশ বা কয়টি অংশ আমরা নিলাম, এটাই হলো আমাদের ভগ্নাংশ। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে ভগ্নাংশের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো আমাদের লব এবং একটা হলো আমাদের হর। অর্থাৎ উপরে যে অংশগুলোটা থাকবে সেটা হবে আমাদের লব এবং নিচের অংশটা হবে আমাদের হর। অর্থাৎ টোটাল কয়টি ভাগে ভাগ করেছি জিনিসটাকে, ওইটা হলো আমাদের হর, এবং ওই মোট ভাগের মধ্যে কয়টি ভাগ আমি নিয়েছি সেটাই হলো আমাদের লব। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের যে নিচের ভগ্নাংশের নিচের যে অংশটা সেটা হবে আমাদের হর, আর উপরের যে অংশটা সেটা হবে আমাদের লব। ক্লিয়ার সবাই? তারপর দেখো, আমরা ভগ্নাংশের কয়েকটি ধর্ম বা আমরা বলতে পারি বিশেষ কিছু বৈশিষ্ট্য। যেমন দেখো, ভগ্নাংশের হর, ঠিক আছে, আমি যদি ভগ্নাংশ বলি সেটা হবে উপরে হবে লব, নিচে হবে আমাদের হর। এই হর কোনোদিনই শূন্য হবে না, মনে রাখতে হবে। অর্থাৎ আমি যদি কোনো একটা সংখ্যা লিখি তার নিচে যদি আমি শূন্য লিখি, তখন এটা কি হয়ে যাবে? আমাদের অসংজ্ঞাত। ঠিক আছে, অসংজ্ঞাত মানে কি? সাধারণত যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না। ঠিক আছে, মানে কোনো সংজ্ঞায়িত, কোনোভাবে সংজ্ঞায়িত করা যায় না। ঠিক আছে, সংজ্ঞায়িত আমরা করতে পারি না যেটাকে, সেটাকে বলা হয় অসংজ্ঞাত। ঠিক আছে, ক্লিয়ার? যে আমাদের লব, আবার দেখো ভগ্নাংশের লব শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে। লব আমার যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু হর কোনো সময় আমাদের শূন্য হবে না। তারপর দেখো, আমাদের ভগ্নাংশের মধ্যে যে লব থাকবে তাকে বলা হবে ভাজ্য, আর হরকে বলা হবে ভাজক, এবং ভগ্নাংশটিকে বলা হবে ভাগফল। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই, সে 2/3, আমরা এই ভগ্নাংশটাকে কিভাবে পড়ব? মানে কোনো একটা জিনিসকে আমি 3 ভাগ করলাম মোট, এর মধ্যে 2 ভাগ আমি নিলাম, এটা হলো আমাদের কি 3/2। ঠিক আছে, এর মধ্যে 3 হলো আমাদের কি হর, এটাকেই আমরা বলবো ভাজ্য, সরি ভাজক, আর 2 এটা হবে আমাদের লব, এটা হবে আমাদের ভাজ্য। আর সম্পূর্ণ যে আমার ভগ্নাংশটা অর্থাৎ 2/3, এটাকে ভগ্নাংশ তো বলবোই, সঙ্গে আমরা বলবো এটাকে আমরা ভাগফল। ঠিক আছে, মনে থাকবে আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাগফল কত, আমাদের কোন একটা ভগ্নাংশ দিয়ে বলতে পারে আমাদের ভাগফল কত, সেটা হবে আমাদের ওই ভগ্নাংশটুই। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখো, ভগ্নাংশের শ্রেণীবিভাগ। আমাদের ভগ্নাংশ কত প্রকারের আছে? দেখো, ভগ্নাংশে আমাদের সাধারণত 4 প্রকার। একটা হলো কি আমাদের সরল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ কাদের বলা হয়? যেসব ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাকে সরল ভগ্নাংশ বলে। যেসব মানে ভগ্নাংশের মধ্যে আমাদের, যেমন আমরা বললাম 5/7, যে যদি হর আমাদের কোনো স্বাভাবিক সংখ্যা হয় এবং লব আমাদের অখণ্ড সংখ্যা হয়। ঠিক আছে, অখণ্ড সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা প্লাস শূন্য, অর্থাৎ লব আমাদের শূন্য থেকে যে কোনো সংখ্যা আমাদের হতে পারে। ঠিক আছে, কিন্তু হর কত হবে?
1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ শূন্য হতে পারে না। ঠিক আছে, এটা হবে আমাদের সরল ভগ্নাংশ বা সিম্পল ফ্র্যাকশন। তারপর আমাদের ইম্পর্টেন্ট খেয়াল রাখবে এই তিনটা। একটা হলো আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাদের বলা হয়? যেগুলির ক্ষেত্রে হর গ্রেটার দেন লব। মনে রাখবে, যেসব ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হর লব অপেক্ষা বড় হয়, ঠিক আছে, হর লব অপেক্ষা আমাদের বড় হয়, ওইগুলি সাধারণত আমাদের প্রকৃত ভগ্নাংশ। যেমন একটা এক্সাম্পল যদি দিই আমি 2/3, ঠিক আছে। তারপর দেখো অপ্রকৃত ভগ্নাংশ, যার ক্ষেত্রে যেসব ভগ্নাংশের ক্ষেত্রে হর লেস দেন লব, ঠিক আছে, দ্যাট মিনস হরের মান লব থেকে সবসময় ছোট হবে। যেমন 3/2 আমরা যদি বলি, 3/2টা কি হবে? আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সর্বশেষ আমরা যেটা বলবো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, এগুলি একটু ইগনোর করো, ঠিক আছে, এগুলি একটু ইগনোর করো, আমি লিখছি। যেমন ধরো 1/2, 1 × 1/2, এটাকে আমরা সাধারণত পড়ি 1/2 সাধারণত আমরা এটাকে এইভাবে পড়ি। আচ্ছা, মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যখন অখণ্ড সংখ্যা, ঠিক আছে, যদি কোনো আমাদের অখণ্ড সংখ্যা ভগ্নাংশের সাথে থাকে, ঠিক আছে, যেমন ধরো 1/2, এটাকে বলি আমরা মিশ্র ভগ্নাংশ। তারপর দেখো আমরা মিশ্র ভগ্নাংশকে আরো একটু ডিটেইলসে আমরা এখানে দিয়েছি। যেমন দেখো মিশ্র ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত। ঠিক আছে, কি কি থাকবে মিশ্র ভগ্নাংশের মধ্যে? একটা হবে আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা থাকবে। এই পূর্ণ সংখ্যার সাথে থাকবে আমাদের একটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আমরা বলতে পারি পূর্ণ ভগ্নাংশ প্লাস প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ। এবার প্রকৃত ভগ্নাংশ মানে কোনগুলি? সাধারণত যাদের ক্ষেত্রে হর লব থেকে বড়, অর্থাৎ আমার একটি পূর্ণ সংখ্যা যেমন 1 প্লাস পূর্ণ সংখ্যা যদি আমি লিখি প্রকৃত ভগ্নাংশ 2/3, এটা একসঙ্গে মিশ্র ভগ্নাংশ কি হয়ে যাবে? 1/3/2। এই সবটা হবে আমাদের কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আমাদের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, আমরা পরবর্তীতে অনেক কাজে লাগবে যে একটি মিশ্র ভগ্নাংশ কিসের কি দিয়ে তৈরি? একটি অখণ্ড সংখ্যা প্লাস একটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তারপর দেখো পরবর্তীতে আমরা একটি শব্দ নিয়ে পড়বো যেটি হলো অনন্যক বা অনন্য। আমরা এটাকে অনেক সময় অনন্যকও বলি। ঠিক আছে, অনন্যক মানে হলো আমাদের ভগ্নাংশের উল্টো। ঠিক আছে, কোনো একটি ভগ্নাংশ আমি যদি লিখি, ভগ্নাংশ কি হয়ে যাবে? x/y, মানে এটা হবে আমাদের লব, এটা হবে আমাদের হর। কিন্তু আমি যদি এর অনন্যক বলি, ঠিক আছে, অনন্য বা অনন্যক উল্টো হয়ে যাবে, কত হবে? y/x, অর্থাৎ এইটা হয়ে গেল আমার এখন লব আর এইটা হয়ে গেল আমার এখন হর। ঠিক আছে, ক্লিয়ার? দেখো এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, একটি অপরটির অনন্যক হবে কখন? যখন উল্টে যাবে। 2/3 হলো আমাদের একটা ভগ্নাংশ, এটাকে যখন উল্টে দেবো তখন কি হয়ে যাবে? 3/2। এটার অনন্যক এটা আর এইটার অনন্যক এটা। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তারপর দেখো মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিবর্তন। ঠিক আছে, আমরা আরেকটা জিনিস মনে রাখবে, মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশকে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আমরা আমাদের যে মিশ্র ভগ্নাংশ সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। এবার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে পারি। যেমন দেখো এবার আমরা কিভাবে করব। ঠিক আছে, আমরা সাধারণত কোন একটি সংখ্যার সাথে থাকবে ধরো x, ঠিক আছে, y/z আমরা যদি বলি, এটা হলো আমাদের একটি সংখ্যা। মনে রাখবে এই যে হর আমার সেমই থাকবে, এখানে যা আছে এখানে তাই থাকবে z। আর লবটা কি হবে? মনে রাখবে অখণ্ড সংখ্যা ইনটু হর হয়ে যাবে, আর এটার সাথে প্লাস করব। যেমন দেখো এখানে দিয়েছে আমার অখণ্ড সংখ্যা লব বাই হর,
সমান সমান অখণ্ড সংখ্যা ইন্টু হর প্লাস লব, নিচে কি হরটা হরই থেকে যাবে। যেমন এখানে কত আসবে তাহলে এক্স ইন্টু জেড প্লাস ওয়াই। ক্লিয়ার নেই সবাই? বুঝতে পেরেছি আমরা কিভাবে করব। আমরা একটা উদাহরণ যদি করি, যেমন একটু আগে আমরা নিলাম 1/2 ইকুয়াল টু কত হবে, নিচে একটা 2 ঠিক থাকবে, আর এখানে কি হবে 1 ইন্টু 2 প্লাস পরবর্তীতে কি আমাদের উপরে যে লবটা থাকবে ওইটাকে আমরা যোগ করব, চলে আসলো উপরে 3/2। ঠিক আছে, এটাকে আমরা আবার কি অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। ঠিক একইভাবে দেখো আমাদের যদি 1 এক সমস্ত 3/2, এটাকে যদি আমরা দিই 3 নিচে ঠিক থাকবে, ঠিক আছে, আর এখানে 1 ইন্টু 3 হয়ে যাবে 1 ইন্টু 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5/3। ঠিক আছে, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে মিশ্র ভগ্নাংশকে আমরা পরিবর্তন করে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করি। ঠিক আছে, এরপর দেখো আমাদের অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান লব বাই লব ডিভাইডেড বাই হর। এবার এটাকে আমরা ভাগ করব। ঠিক আছে, যেমন দেখো আমাদের 15 যেটা দিয়েছে এখানে 15/2, এটাকে কি করব আমরা 15কে 2 দিয়ে ভাগ করব। যেমন ধরো 7 দুগুণে 14, এক ভাগশেষ কত আমার 1। এবার মিশ্র ভগ্নাংশ আমি যখন লিখব এটা হলো আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত। ঠিক আছে, এটাকে যখন আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব তখন কি লিখব, প্রথমে লিখবো আমাদের কি ভাগফল। ঠিক আছে, ভাগফল এখানে কত 7। ঠিক আছে, তারপর ভাগশেষ উপরে হবে, নিচে হবে হর, নিচে হর কত আমাদের 2 থেকে যাবে, আর ভাগশেষ কত আমাদের 1। ঠিক আছে, তাহলে দেখো যেটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ ছিল 15/2, এটা আমার হয়ে গেল কি এখন 7 সমস্ত 2/1। ঠিক আছে, বা আমরা বলতে পারি 7। তারপর দেখো আমরা যেটা তারপর দেখো ভগ্নাংশের যোগ। ঠিক আছে, দেখো আমরা দুইটা ভগ্নাংশ যদি থাকে তাহলে যোগ কিভাবে করব। যদি আমাদের অখণ্ড সংখ্যা সে 2 + 3/2 যদি হয়, এটাকে আমরা সরাসরি 2 × 3/2 ও লিখতে পারি। এরপর দেখো আমাদের ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের আমরা যোগ কিভাবে করব, দুইটা ভগ্নাংশ যদি আমরা নেই যে 1/5 + 3/5 যদি এমন হয়, অর্থাৎ হর যদি দুইটা সেম হয় তখন আমরা যোগ করব কিভাবে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখে নেব এবং উপরের গুলি যোগ করে দেব। এটা হলো আমাদের শর্টকাট পদ্ধতি। ঠিক আছে, কিন্তু যদি তারা আলাদা হয়, যেমন এইটাকে যদি আমরা লিখি 1/5 + 3/4, এমন অবস্থার মধ্যে আমরা কি করব, মনে রাখবে এমন অবস্থার মধ্যে আমাদের হর দুইটার গড় নির্ণয় করব। এমন অবস্থার মধ্যে আমরা কি করব, এমন অবস্থার মধ্যে আমরা দুইটা হরের লসাগু নির্ণয় করব। ঠিক আছে, 4 এবং 5 এর লসাগু কত হবে, 4 এবং 5। দেখো আমরা এর আগে সংখ্যা পদ্ধতিতে আমরা করেছি, দুইটা সংখ্যা 4 এবং 5 বা পরপর দুটি সংখ্যা পরস্পর মৌলিক হয়। ঠিক আছে, তারা পরস্পর মৌলিক, আর মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি তাদের গুণফল হবে। ঠিক আছে, বা আমরা এইভাবেও যদি করি 4 এবং 5 ওদের কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে তারা কি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হলো আমাদের 20। এবার কি করব, এই হর দিয়ে 20 কে আমি ভাগ করব। 20 কে যদি ভাগ করি তাহলে কত আসবে আমাদের 4। 4 × 1 হবে, 4 × 1 প্লাস এই হর দিয়ে এটাকে আমি ভাগ করব কত 5। 5 গিয়ে আমার উপরের লবের সাথে গুণ হবে, তখন আমরা যোগ করে লিখে ফেলবো 4 + 15/20 ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের 19/20। ঠিক আছে, এবার যদি এরকম অনেকগুলি 3টা বা 4টা বা 5টাও থাকে তখন সেম ভাবেই হবে। যেমন ধরো 1/7 + 1/3 + 2/4 বা 5 ধরো, তখন আমরা কি করব, এই সবগুলিকে আমাদের মৌলিক সংখ্যা 7, 3, 5 পরস্পর তারা মৌলিক, তারা সবাইকে আমরা সবগুলিকে গুণ করব। ঠিক আছে, এখানে আমি গুণ করলে তারা কত আসবে, আমি গুণ করব না, তাদেরকে আমি গুণ করে লিখে রাখি। মনে রাখবে যখন বড় বড় ক্যালকুলেশন করব তখন আমরা এইভাবেই করব, তাদেরকে গুণ আকারে লিখে তারপর আমরা করব। যেমন দেখো 7 দিয়ে আমি যখন এই সবটাকে ভাগ করব তখন 7 7 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কত আমাদের 3 × 5 অর্থাৎ 15। 15 গিয়ে 1 এর সাথে গুণ হবে, আমাদের হয়ে যাবে 15 প্লাস সেম 3 দিয়ে আমি যখন এই সবটাকে ভাগ করব তখন 3 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 7 × 5, দ্যাট মিন্স আমার 35। ঠিক আছে, প্লাস 5 দিয়ে যখন আমি সবটাকে সংখ্যায় ভাগ করব 5 5 ক্যান্সেল, আমার থাকবে কত শুধু 3 আর 7, 3 7 21 ইনটু 2, উপরে যেটা থাকবে গুণ হয়ে যাবে। এবার সবগুলিকে আমরা কি নিচে সবগুলিকে গুণ করে বসিয়ে দেব এবং
উপরের সবগুলিকে কি আমরা গুণ করে যোগ করে উপরে বসিয়ে দেব। যেমন দেখো এখানে কত আসছে আমাদের, এই উপরের সবগুলিকে ক্যালকুলেশন করলে আসছে আমাদের 92। যেমন এখানে কত 42 আর এই দুইটা মিলে আমাদের হয়ে যাচ্ছে 15 92, আর নিচে হয়ে যাবে আমাদের 105। ঠিক আছে, এই হলো আমাদের সম্পূর্ণ ভগ্নাংশ। তারপরে এটাকে আমরা দেখব এই যে তিনটার যে যোগফল, এটা হলো আমাদের কত 92/105। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, আমি এটাকে কমন ফ্যাক্টর যদি থাকে বা সাধারণ উৎপাদক যদি থাকে, তাহলে 92 কে ভাগ করব, 105 কে ভাগ করব। ঠিক আছে, এবার আমরা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করব। আমাদের ভগ্নাংশের বিয়োগ আর যোগ একই, জাস্ট চিহ্নর শুধু পার্থক্য। ঠিক আছে, যেমন এটাকে যদি আমরা 2/5 মাইনাস 1/5 করি তাহলে কত আসবে আমাদের, নিচের যেহেতু হর দুটোটার সেম তাহলে 5 হয়ে যাবে, এখানে কত আসবে উপরেটা 2 - 1 অর্থাৎ 1/5 হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি ওইরকম ভাবে আলাদাভাবে নেই, সে 3/7 মাইনাস 1/5 এরকম যদি থাকে, তখন আমরা কিভাবে করব, তখন সেম 7 এবং 5-এর আমি লসাগু করতে লাগবে। তো এটার কি লসাগু হয়ে যাবে 35, সেম 7 দিয়ে এটাকে ভাগ করবো, কত আসবে আমাদের 5 ইন্টু 3 হয়ে যাবে, মাইনাস 5 দিয়ে এটাকে ভাগ করলে আমাদের 7, 7 ইন্টু বা 7 ইন্টু 7 গুণ 1। ঠিক আছে, যে 15 - 7/35। ক্লিয়ার, আমাদের উপরে তাহলে কত চলে আসবে 8, নিচে হবে 35। ঠিক আছে, আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিভাবে করব বুঝতে পেরেছি। তারপর দেখো ভগ্নাংশের গুণ কিভাবে হয়, যেমন একটু আগে যেটা নিয়েছিলাম 2/3 ইন্টু 1/4, যদি এরকম থাকে মনে রাখবে হর গুণ হবে, লব গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 2/12 হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে এইভাবে যখন করব, তারপর আমরা লঘিষ্ঠ আকার করতে লাগবে। লঘিষ্ঠ আকার অর্থাৎ যেমন 2 এবং 12 দুইটাকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি। যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি 1, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি হয়ে যাবে 6, অর্থাৎ 1/6 হয়ে যাবে আমাদের লঘিষ্ঠ আকার। তার জন্য আমরা এখানে একটু কেটে নেব। যেমন দেখো 2 দিয়ে 4, অর্থাৎ মনে রাখবে লব দ্বারা হরকে এবার এটার হোক বা এটার হোক যেটাকে ভাগ করা যায় আমি ভাগ করে নেব। যেমন 2 দিয়ে আমি 4 কে ডিভাইড করলে 2, তাহলে কত আসবে, উপরে কত আছে আমার, এখানে আছে 1 ইন্টু 1 1, আর এখানে 3 ইন্টু 2 6। ঠিক আছে, আমরা দুইটাই করতে পারি। ক্লিয়ার, তারপর দেখো আমাদের ভগ্নাংশের ভাগ। ঠিক আছে, এবার দেখো ভগ্নাংশের ভাগটা কিভাবে করব। যদি আমাদের এরকম থাকে সে 2/7 ভাগ 3/4, যে কোনো একটা নিলাম, মনে রাখবে আমাদের এই ভাগ ফাংশনটা বা এটা আমরা এখানে সরাসরি করতে পারি না। তাই আমরা কি করব, এটাকে গুণে পরিণত করব। গুণে যখন পরিণত করব তখন কি হয়ে যাবে 2/7 ইন্টু, মনে রাখবে আমাদের উল্টে যাবে, যেটাকে আমরা বলি অনন্যক হয়ে যাবে। ঠিক আছে, অনন্যক হয়ে যাবে। অনন্যক কিভাবে, 4 হয়ে যাবে উপর, 3 হয়ে যাবে নিচে। ঠিক আছে, এবার আমাদের কত হয়ে যাবে 8/21। এই হলো আমাদের ভগ্নাংশের ভাগ। ঠিক আছে, ভাগটাকে আমরা গুণ করব, তারপর আমরা উল্টে দেব। ঠিক আছে, মনে থাকবে তো, মানে অনন্য। আরেকটা জিনিস মনে রাখবে, কোন একটা আমার ভগ্নাংশ, ঠিক আছে, গুণ তার অনন্যক সব সময় 1 আসবে। কেন, কোন একটা ভগ্নাংশ যদি আমি লিখি x/y, তাহলে তার অনন্যক কত হবে y/x, তাহলে তাদের গুণফল y ক্যান্সেল, x ক্যান্সেল, থাকবে কত শুধু 1। ঠিক আছে, ক্লিয়ার সবাই। আমাদের এইরকম কিছু শর্ট ট্রিক আমরা মনে রাখবো। ভগ্নাংশ এবং তার অনন্যকে যদি গুণ করি সব সময় আমাদের কত আসবে 1। ঠিক আছে, তারপর দেখো আমাদের দশমিক ভগ্নাংশ বলতে, যেমন দেখো আমরা অনেক ক্ষেত্রে পাই 0.1 0.2, এগুলি যে পাই আমাদের, এগুলিকে সাধারণত বলি আমরা দশমিক ভগ্নাংশ। কোনো ভগ্নাংশকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি তখনই তাকে বলা হয় আমাদের দশমিক ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা যায়, ঠিক আছে, যেমন ধরো আমাদের দেওয়া আছে এখানে 10.10, এটাকে আমরা কিভাবে করতে পারি, সে 1 দশমিক ছাড়া, মনে রাখবে লবের মধ্যে দশমিক ছাড়া সবটা সংখ্যা লিখে ফেলবো এবং হরের মধ্যে 0.1 লিখে দশমিকের পর যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দিয়ে দেব। ঠিক আছে, তাহলে কি দুইটা অঙ্ক দুইটা দিয়ে দিলাম, এখানে 0 0 আবার ক্যান্সেল, চলে আসবে 101/10। ঠিক আছে,
এখান থেকে আমাদের আরেকটা জিনিস আমরা শিখতে পারি কি, যেমন ধরো যদি দশমিকের পর কোনো সংখ্যার শেষে, ঠিক আছে, কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে তখন সেটা লিখতে লাগে না। তার জন্য আমাদের দশমিকের পরও দশমিককে যখন আমরা ভগ্নাংশে রূপান্তর করি তখনও লাস্টে শূন্য একটা কম দিতে লাগে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন দেখো এখানে আবার আছে কি 2.31, এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, সরি এটার আমার ভগ্নাংশ রূপ কি হবে 2. তারপর দেখো আমাদের কি 2.31, 2.31 কে আমরা কিভাবে লিখি 231 দশমিক ছাড়া আমি লিখে ফেলবো, আর 1 লিখে দশমিকের পর কয়টা হবে আমাদের, কয়টা অঙ্ক আছে, দুইটা, তার জন্য দুইটা শূন্য, অর্থাৎ 231/100 এটাই হলো আমাদের কি এই 2.30, অর্থাৎ 2.310 না 2.31 এর ভগ্নাংশের সরল ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশের রূপ। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বাকিগুলিও একটু প্র্যাকটিস করব। ওকে, এরপর দেখো আমরা আমাদের সসীম দশমিক ভগ্নাংশ, এটার মানে কি সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ মানে তো আমরা এখন পড়লাম, কিন্তু আমাদের প্রশ্ন সসীম মানে কি? সসীম মানে কি যার সীমা আছে, ঠিক আছে, বা আমরা বলতে পারি যেটা শেষ আছে, যেখানে এটার শেষ আছে, যে কোন একটা জায়গায় গিয়ে এটা স্টপ হবে। ঠিক আছে, যেমন ধরো আমরা কিছু ভগ্নাংশ থাকে যেগুলির মধ্যে কি থাকে 0. এখানে যেটা দেওয়া আছে 75, এটা কি আমার এতটুকু পর্যন্ত শেষ, এটা আমাদের কি সসীম, মানে সীমা আছে এটা। ঠিক আছে, যেমন এইটাকে আমরা কিভাবে আবার দশমিক আকারে যদি লিখি, আমরা এরপর দেখব কিভাবে দশমিক আকারকে কিভাবে আমাদের সাধারণ এখন এটাকে আমরা কিভাবে সাধারণ রূপ যদি দেই, সাধারণ রূপে দিলে 75 বাই কি হয়ে যাবে 1 লিখে দুইটা শূন্য 100। ঠিক আছে, এটাকে আমরা সরলতম রূপ বার করলে বা লঘিষ্ঠ আকার করলে আমরা দেখব 3/4, অর্থাৎ 3/4 আমার একটি ভগ্নাংশ, এটার দশমিক ভগ্নাংশ হলো এটাকে আমরা বলবো একটা আমাদের সসীম ভগ্নাংশ, এটাকে বলবো কি আমাদের সসীম ভগ্নাংশ। ঠিক আছে, ক্লিয়ার? যার শেষ আছে তাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। আমরা সসীম দশমিক ভগ্নাংশ বোঝার জন্য কি করতে পারি মনে রাখবে, যদি আমাদের হর, ঠিক আছে, হরকে যদি আমরা কোনো কিছুর 2^5 বা সরি কোনো ভগ্নাংশকে আমরা সসীম হবে কিনা আমরা কিভাবে বুঝবো মনে রাখবে, যদি কোন একটা ভগ্নাংশ থাকে সে 3/4, এটার হর, ঠিক আছে, হরকে যদি আমরা 2^, something or ঠিক আছে 5^, something কিছু একটা লিখে প্রকাশ করতে পারি, ঠিক আছে, তখনই মনে করব বা তখনই আমরা ওই যে সংখ্যাটা সরি ভগ্নাংশটা হবে ওইটা আমাদের সসীম হবে। ঠিক আছে, যেরকম দেখো আমরা এখানে বলা হয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত সাধারণ ভগ্নাংশের হরে মৌলিক গুণনীয়ক বা উৎপাদক হিসেবে 2 বা 5 থাকলে, এই দুইটার একটা যদি থাকে, আমরা যদি যে আমাদের হরটা থাকবে, হর আমি যদি শর্টকাট বলি, হর যদি 2 বা 5 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে, বিভাজ্য হয়, তখনই এটা আমাদের কি হবে, এটা আমাদের অবশ্যই সসীম হবে। ঠিক আছে, মনে থাকবে তো, এটা আমাদের সসীম দশমিক ভগ্নাংশ হবে। ক্লিয়ার সবাই? তারপর দেখো আমাদের অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলি, যেগুলির হরকে, ঠিক আছে, হরকে সাধারণত আমরা 2 বা 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য নয়, তারাও কি আমাদের অসীম। যেমন ধরো 1/3, ঠিক আছে, এটাকে যদি করি কিভাবে আসবে দেখো, বা 10/10/3 এটাকে যদি করি আমরা 3/10 যদি করি 3/9 1.03 আবার 9 দশমিকের জন্য একটা শূন্য, অর্থাৎ এই যে এইটা আমাদের চলতেই থাকবে, এটাকে আমরা কি 3.3333 আমাদের চলতেই থাকবে, এগুলির মান কি আমাদের শেষ নেই, এগুলি কি আমাদের সীমা নেই, মনে থাকবে, যেগুলির সীমা নেই তাদেরকে আমরা বলবো অসীম দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, ক্লিয়ার? তারপর দেখো আমাদের আরেকটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, এটা থেকে আমাদের টেটে অনেক প্রশ্ন এসে থাকে বা বিগত বছর এসেছো, বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করার পদ্ধতি। যেমন দেখো আমাদের কোন একটা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে, সে 0.3 বার, কোন ক্ষেত্রে এটাকে আমরা 0.3 ডটও লিখে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, এটার মানে হলো 0.3টা আবৃত অর্থাৎ বারবার আসবে, ঠিক আছে, দশমিকের পর আসতেই থাকবে, এটা আমার কি শেষ হবে না। ক্লিয়ার? এবার এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কিভাবে লিখবো, ঠিক আছে, আমি যখন এটাকে সাধারণ ভগ্নাংশে কিভাবে লিখবো, ঠিক আছে, মনে রাখবে এটা আমাদের একটা ট্রিক বা সূত্র। ভগ্নাংশে লেখার জন্য প্রথমে উপরে আমাদের প্রথমে দেখো কয়টা সংখ্যার উপর আমার বার আছে, একটা, তাহলে নিচে একটা 9 হবে, ঠিক আছে, উপরে
দশমিক ছাড়া বার ছাড়া শুধু সংখ্যাগুলি বসে যাবে ঠিক আছে। এবার কত হয়ে গেল আমাদের, এটা 1/3। এটাই হলো আমাদের কি, এই যে 0.3 বার এটার ভগ্নাংশ রূপ। ঠিক আছে, যেমন দেখো এখানে আরেকটা দিয়েছে 0.06 বার। এটাকে আমরা কিভাবে করব, আমার কয়টা সংখ্যা কয়টা অঙ্কের উপর বার আছে, আমাদের দুইটা অঙ্কের উপর বার আছে। যেমন তাহলে কত হবে 9 9, উপরে কত হয়ে যাবে, বার ছাড়া কত আছে, বার ছাড়া দশমিক ছাড়া বসে যাবে 6। ঠিক আছে, কত তাহলে 3 দিয়ে কাটলে 233। ঠিক আছে সবাই ক্লিয়ার তো? এটা এটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেমন দেখো আমাদের 2000, যেমন দেখো আমাদের 2022, ঠিক আছে 2022 টেটে একটা প্রশ্ন আসে, যেমন 6.46 বার এর ভগ্নাংশ রূপ, ভগ্নাংশ রূপ। ঠিক আছে, কত হবে আমরা যদি করি তাহলে আমাদের কত আসবে, নিচে হবে কি 9 9, উপরে আমাদের হবে 646। তারপর দেখো এতক্ষণ যেগুলি আমরা করছিলাম, ঠিক আছে এগুলির মধ্যে কি আমাদের বার ছাড়া এক্সট্রা কোনো অঙ্ক ছিল না, তার জন্য আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। কিন্তু যদি আমাদের বার থাকে, ঠিক আছে তখন বার ছাড়া কোনো অঙ্ক যদি থাকে তখন আমরা কিভাবে করব, মনে রাখবে যদি আমাদের বার ছাড়া কোনো অঙ্ক থাকে তখন আমরা কিভাবে করব, যে উপরে বার ছাড়া বা দশমিক ছাড়া সবটা সংখ্যাকে লিখব, তারপর নিচে তো যতটা সংখ্যার উপর বার থাকবে সেই সংখ্যাটা লিখব, তারপর যে সংখ্যাটার উপর ভার নেই ওইটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে আমাদের কত আসছে 640/99। এটাই হলো আমাদের কি আনসার। ঠিক আছে সবাই ক্লিয়ার তো? আমরা যদি অসীম আবৃত, ঠিক আছে অসীম আবৃত কোনো দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে তখন সেটাকে আমরা কিভাবে ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। ক্লিয়ার? তারপর দেখো আমাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা এক্ষুনি করলাম। ঠিক আছে, তারপর দেখো আমাদের মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত, অর্থাৎ এখন একটু আগে যে আমরা করেছিলাম সেটা ছিল কি আমাদের 0.3 বার, যেটাকে আমরা লিখেছিলাম 1/3। এখন দেখো যদি এমন কোনো ভগ্নাংশ থাকে যার মধ্যে সবটার মধ্যে বার নেই, তখন আমরা কিভাবে করব যে 0. এটাকে আমরা নিচে কি লিখবো, দেখো প্রথমে হবে কি 9 9, কেন হবে, একটা অঙ্কের উপর বার আছে, তারপর দেখো কয়টা অঙ্কের উপর বার নেই, একটার মধ্যে, তাহলে একটা শূন্য হবে। ঠিক আছে, তারপর দেখো উপরে কি হবে, সবটা সংখ্যা বসে যাবে বার ছাড়া দশমিক ছাড়া 2 3 মাইনাস যেই সংখ্যাটার উপর বা যে অঙ্কটার উপর বার নেই ওইটাকে আমরা মাইনাস করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের কত চলে আসছে 21/90। আমরা যদি 3 দ্বারা ভাগ করি 7/30। ঠিক আছে, এই হলো আমাদের কি দশমিক রূপ, ঠিক আছে সরি ভগ্নাংশ রূপ। ক্লিয়ার সবাই? আমাদের প্রথম প্রশ্ন যেটা আমাদের সি টেটে এসেছে, ঠিক আছে, যে দুটি আমাদের দশমিক ভগ্নাংশ দিয়েছে তাদের গুণফল কত হবে এখানে। ঠিক আছে, যেমন দেখো আমরা দশমিক ভগ্নাংশের গুণফল, আমরা একটা টপিক এখানে যখন আমরা গুণ করব তখন কিভাবে করব খেয়াল করো একটু, যে 01, দেখো আমরা দশমিক ছাড়া প্রথম সংখ্যাগুলিকে গুণ করে নেব। ঠিক আছে, কত হবে 1। এবার এখানে কত মানে কয়টি অঙ্কের আগে দশমিক, দুটি অঙ্ক, বা দশমিকের পর কয়টি অঙ্ক, দুটি, এখানে কয়টি, দুটি। তাহলে আমাদের মানে আমাদের যে গুণফল আসবে এর মধ্যে ঠিক একইভাবে দশমিকের পর চারটি, মোট চারটি অঙ্ক থাকবে, অর্থাৎ 1 2 3টি আমাদের শূন্য হবে, পরবর্তীতে আমাদের কি 1 হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের হলো কি গুণফল, অপশন এ হলো আমাদের আনসার। ঠিক আছে, আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের সি টেটে এসেছে, ঠিক আছে এটা খুব ইজি, যে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য শেডেড এরিয়া, বলা হয়েছে আমাদের আচ্ছাদিত অঞ্চল, ঠিক আছে আচ্ছাদিত অঞ্চলের আমাদের ভগ্নাংশ কি হবে। ঠিক আছে, এটা কি
যেমন এটাকে বললাম আমাদের টোটাল পুরো একটি অঞ্চল আছে, তাকে আমি কয়টা ভাগ করলাম? 1 1 2 3 4 5 6 7 8, 8টি ভাগ করলাম, একটি ভাগ আমি আচ্ছাদিত করলাম, অর্থাৎ 1/8 হবে আমাদের আনসার। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি বলা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কোনগুলি সাধারণত আমরা বলি? আমাদের কি থাকবে? একটি মিক্সড মানে কি মিশ্র, ঠিক আছে, আমাদের মিশ্র ভগ্নাংশ কোনটা? আমরা ইজিলি দেখেই বলতে পারছি আমাদের এইটা হলো কি, আমাদের সাধারণত আমরা বাংলা ভাষায় যেটা বলে থাকি সমস্ত আকারে যেগুলি লেখা থাকে, ঠিক আছে, বা অখণ্ড সংখ্যা যাত্রা যেটা আমাদের গুণ আকারে লেখা থাকে ওইগুলিকে আমরা সাধারণত মিশ্র ভগ্নাংশ বলি। ঠিক আছে, আমাদের পরবর্তী যে প্রশ্ন যে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট বা অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। এটা আমাদের থেকে দেখো একটু এক্সট্রা বলা আছে যে 2/9, 2/3 এবং 8/ আমাদের কি 21, এগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সরি, বড় থেকে ছোট আকারে, এগুলিকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানোর জন্য প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, হয় লবকে সমান করতে হবে অথবা হরকে সমান করতে হবে। দেখো এখানে যদি আমি এটাকে 4 দিয়ে গুণ করি তাহলে নিচেও যদি 4 দিয়ে গুণ করি উপরে কত 8 চলে আসবে। সেম এখানে, এখানে যদি 4 দিয়ে গুণ করি, এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমার চলে আসবে। তাহলে সংখ্যাটি আমার ভগ্নাংশটি কত আসছে? 8/36, আর একটা কত 8/12, তারপর দেখো 8/21। মনে রাখবে যে ভগ্নাংশের, ঠিক আছে, যে ভগ্নাংশের, এর আগে দেখো একটু, যদি লব সমান হয়, তারপর যে ভগ্নাংশের হর বড় ভগ্নাংশটি ওভারঅল কি হয়ে যাবে? ছোট। মনে থাকবে? ক্লিয়ার? অর্থাৎ দেখো এখানে সবচেয়ে বড় হলো আমাদের 8/12, তারপর হলো আমাদের কি 8/21, তারপর হলো আমাদের 8/36, সবচেয়ে ছোট কত? 8/36। এবার অ্যাকচুয়াল ভগ্নাংশ কোনটা? এটা হলো আমাদের কি 2/3, আর এটা হলো আমাদের কি 8/21, তারপরটা আমাদের কত কি 2/9। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তাহলে আমার আনসারটা কি হবে? 2/3, 2/3, 8/21 এবং 2/9, অপশন এ। ঠিক আছে, তারপর দেখো এটা আমাদের একটা প্রিভিয়াস ইয়ারে এসেছে, টেট। ঠিক আছে, কি বলা আছে যে যদি যদি আমরা 2.52 অর্থাৎ আমি এটাকে লিখতে পারি 2.52 বার। এটাকে কিভাবে আমরা দশমিক এর মান কত দশমিক ভগ্নাংশে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, এটাকে লেখার জন্য দেখো এটাকে আমরা আগে যদি ভগ্নাংশে পরিণত করি তাহলে কি আসবে বলতো? এখানে নিচে আসবে 99, উপরে আসবে 252 মাইনাস 2 ইকুয়াল টু উপরে আসবে কত আমাদের 250/99। ক্লিয়ার নেই সবাই? এটা হলো আমাদের কি অ্যাকচুয়াল যে ভগ্নাংশ। ঠিক আছে, তারপর দেখো আমাদের কি প্রশ্ন কি বলেছে, আমার পি বাই কিউ কি হয়ে যাবে? এটা হবে আমাদের কি পি বাই কিউ। আমাদের বলা হয়েছে এখন আমাদের কি বের করতে হবে? কিউ বাই পি। কিউ বাই পি অর্থাৎ 99/250। এটার ভ্যালু আমরা কিভাবে বের করব? 99 কে 250 দ্বারা ভাগ করতে লাগবে। তাহলে 0.0 আমাদের প্রথমে আসবে আমাদের 3, কত হবে আমাদের 750, তাহলে থাকবে 240। ঠিক আছে, এটাকে যদি আমরা দশমিকের জন্য একটু শূন্য দেই তাহলে হয়ে যাবে আমাদের তারপর 9, 9 দ্বারা হলে 2250। ঠিক আছে, তারপর আমাদের থাকবে 150, তারপর দেখো আরেকটি শূন্য 150 অর্থাৎ 61500। ঠিক আছে, শেষ। অর্থাৎ আমাদের যে কিউ বাই পি কত হবে? কিউ বাই পি হবে আমাদের 0.396 অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, ক্লিয়ার? 0.396।
ঠিক আছে, এতটুকু পর্যন্তই আমাদের থাকবে আজকের যে ক্লাস। ঠিক আছে, সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং যদি আরো কোনো পার্টিকুলার কোনো টপিক বা বোঝার থাকে তাহলে তোমরা অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। ধন্যবাদ।